সম্মানিত অতিথিবৃন্দ এবং দর্শক মণ্ডলী, শুভ সকাল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় টিভি ও রেডিও এবং মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের প্রযোজনায় আয়োজিত খোলা চিঠি প্রতিযোগিতার বিজয়ীদের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে আপনাদের স্বাগত। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি জারিন তাসনিম, লেকচারার মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিয়োলজি। আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য এবং আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আব্দুর রব খান, এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানের শুরুতেই আমি রিজওয়ান খায়র স্যারকে অনুরোধ করব জাফর ইকবাল স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খোলা চিঠির আজকের অনুষ্ঠানে। আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি আমাদের সাথে এমন একজন ব্যক্তিত্ব আছেন যার পরিচয় তিনি নিজে। তিনি সাহিত্যিক, বিশেষ করে শিশুদের মানসিক বিকাশে তিনি যে ভূমিকা রেখেছেন সেটা আমরা সবাই কম বেশি জানি। স্যার 2024 21শে ফেব্রুয়ারি এখন তো শুধুমাত্র আমাদের ভাষার মাস নয়, বা শুধুমাত্র আমাদের নিজেদের শহীদ দিবস নয়, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা। আমি ব্যক্তিগতভাবে মিডিয়া কমিউনিকেশন জার্নালিজম পড়াই, তো আমার মাথায় কাজ করে আমি যখন পড়াই, টেলিভিশন নিউ মিডিয়া কোর্সের ছাত্রছাত্রীরা এখানে আছে, ট্র্যাডিশনালি অনেক কিছু বিলুপ্তির পথে চলে গিয়েছে। আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলি, আমি যখন নটরডেম কলেজে পড়তাম তখন টাকা চাই বাবার কাছে চিঠি লিখতাম। আমার মনে আছে টাকা শেষ হয়ে গেছে, পকেটে টাকা নেই। আমি রামপুরায় একটা মেসে থাকি, সেখান থেকে হেঁটে হেঁটে খিলগাঁওয়ে পোস্ট অফিসে গিয়ে বলেছি, ভাই আমার কি টাকা আসছে বাড়ি থেকে? কারণ হচ্ছে সম্পূর্ণটা যোগাযোগটাই ছিল চিঠিতে। আমার বাড়ি সেই প্রত্যন্ত অঞ্চলে ঠাকুরগাঁয়ে। আমার বাবা শিক্ষক, মাসে 2-3 হাজার টাকা পাঠায়। আর এখন যে যুগটা আসছে, আমরা খুব দ্রুত, খুব কুইক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাচ্ছি, লেনদেন করছি। হ্যাঁ, ফোন করাটা অনেক জটিল ছিল আসলে। সো প্রযুক্তির সাথে সাথে আমাদের জীবন যাপন, চলন বলন, কথন সব কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, ওই যে আমি আমার বাবাকে চিঠি লিখেছিলাম, হ্যাঁ, যে বাবা আমি এই আছি, এরকম আছি, আমার এই কারণে এত টাকা লাগবে, প্র্যাকটিক্যালের ব্যবহার, সায়েন্সের ছিলাম, ব্যবহারিক কারণে এই টাকা লাগবে। হ্যাঁ, বাবা যতটুকু পারতো টাকা দিত। ওই চিঠি, এবং আমার মনে আছে আমার বাবা যে আমার বাবার লেখাও খুবই বিটকাল টাইপের, এবং আমার হাতের লেখাও খুবই বিটকাল টাইপের, মানে হচ্ছে খুব ভালো না। এই জন্য আই হ্যাভ বিন দ্য সেকেন্ড বয় থ্রু আউট মাই এন্টায়ার স্কুল লাইফ। আমি কখনোই ফার্স্ট বয় হতে পারিনি। প্রথম ছাত্র ছিল মুসা ইব্রাহিম, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তোমরা হয়তো অনেকেই জানো। তো স্যার, এই জায়গা থেকে আমার মাথায় আসলো, আমরা আসলে আমাদের প্রিয়জনকে কতটুকু চিঠি লিখি। আমি ক্লাসরুমে জিজ্ঞেস করেছিলাম ছাত্রছাত্রীদের, লাস্ট কবে কখন চিঠি পোস্ট করার জন্য তোমরা পোস্ট অফিসে ডাকঘরে গিয়েছো? একটি হাতও কেউ তুলে নেয়। আসলে খুব প্রয়োজন না হলে, বিদেশে কেউ পার্সেল না করলে পোস্ট অফিসে কেউ যায় না, ইভেন আমরাও যাই না। কিন্তু আমি বিশ্বাস করি, যে কথাগুলো আমি আমার মাকে চিঠিতে লিখতাম, বা যে কথাগুলো আমার বাবা আমাকে লিখতো, স্নেহের, আমার বাবা আমাকে যে নামে ডাকতো, সেগুলো এখনো গেঁথে আছে। এই জায়গা থেকে আমি আমার কলিগদের সাথে আলাপ করে চিন্তা করলাম, আমরা একটা এই মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা একটা খোলা চিঠি করি। সবাই ছাত্রছাত্রীরা শুদ্ধ ভাষায়, যার যার মাতৃভাষা, আমাদের এখানে অনেক ইন্ডিজিনিয়াস ছাত্রছাত্রী আছে, নৃগোষ্ঠী আছে, তারা চাইলে তাদের চাকমা ভাষা লিখতে পারে, ত্রিপুরা ভাষা লিখতে পারে, বা কেউ নেপালিস থাকলে সেই ভাষা লিখতে পারে। তো আমরা দেখতে চেয়েছি কন্টেন্টটা, বিষয় আধেইটা কেমন ছিল, শুদ্ধভাবে বানান লিখেছে কিনা, কিভাবে অ্যাড্রেস করেছে, সেইভাবে আমরা চিঠিগুলো চেয়েছি। এবং মজার বিষয় হচ্ছে স্যার, আমরা যেটা প্ল্যান করেছিলাম যে ছেলেমেয়েরা সবাই চিঠি লিখুক, আমরা অনেক বড় একটি ডাক বাক্স করেছি। এই ক্যাম্পাসে আমরা প্লাজাতে রেখেছিলাম। 200 বেশি চিঠি আসছে। তো সেইখান থেকে আমরা ওই চিঠিটার কপি করে নিয়ে, অরিজিনাল চিঠিটা সে যে তার বাবা বা মাকে লিখেছে, সেইটা আমরা আবার নিজেরাই খাম কিনে, সরকারি খাম কিনে সেইখানে পোস্ট করে দিয়ে দিয়েছে। এবং
কনফার্ম হয়েছে যে আসলেই তার বাবা এবং মা পেয়েছে কিনা। এবং ছেলেমেয়েদেরকে আমরা বলে দিয়েছিলাম, প্লিজ তোমরা আগে থেকে বলবা না, তোমার মা বা বাবা যেন এই চিঠিটা পেয়ে সে হঠাৎ একটা সারপ্রাইজ ফিল করে এবং পড়ার পরে তার অনুভূতিটা কী হয় সেইটা আমরা জানতে চাই। তো অনেক ভালো রেসপন্স এসছে এবং আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথের কথা বলতে হয়, আগে চায় বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্তন। ঠিক আছে, যে জাতি যত বেশি শক্তিশালী সেই জাতি তার নিজস্ব ভাষা অনেক বেশি শক্তিশালী। একটি উদাহরণ দিই, আমি আমেরিকার কয়েকটি মিউজিয়ামে গেছি, সেই মিউজিয়ামে ইংরেজি ছাড়া 2-3টা যে ল্যাঙ্গুয়েজের তাদের যে লিফলেটগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে জাপানিজ। অথচ চাইনিজ তো আমরা জানি অনেক বেশি জনগোষ্ঠী, অথচ জাপানিজ ভাষাভাষীর সংখ্যা অনেক কম। পৃথিবীতে বাংলা ভাষাভাষীর সংখ্যা কত, র্যাঙ্কিংয়ে কত জানো কেউ? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় জনগোষ্ঠী। একটি দেশের দ্বিতীয় জাতীয় ভাষা বাংলা, কে বলতে পারবে? ভেরি গুড, ওর জন্য একটা হাততালি দাও। সো আমাদের পশ্চিমবঙ্গ এত বড় জনগোষ্ঠী, সেখানে কিন্তু দ্বিতীয় জাতীয় ভাষা না। সিয়েরা লিওনের মতো একটি রাষ্ট্রে দ্বিতীয় জাতীয় ভাষা হচ্ছে বাংলা। সো এই বাংলা ভাষাটায় আমি যেটি বলতে চাই, যদিও আমাদের চলে গেছে 21-এর চেতনা, আমরা সবসময় বলি এইটা তুমি আমি যদি ঘর থেকে চর্চা না শুরু করি, আগে যদি নিজের ভাষায় গাঁথুনিটা না হয়, শুদ্ধভাবে না বলতে পারি, না লিখতে পারি, ইংরেজি বা অন্য সেটা অনেক পরের বিষয়। এই জায়গা থেকে আমরা এই আয়োজনটি করা, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার এবং যারা আছেন কলিগস থেকে শুরু করে ছাত্রছাত্রী, বেসিক্যালি এনএসইউ টিভি রেডিও, তারা সময় দিয়েছে। এই জায়গাতে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করছি এরকম অনেক নিত্য নতুন সৃষ্টিশীল প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে ছেলে মেয়েদেরকে নিজের ভাষা এবং কি বলে মাতৃভাষার চর্চা থেকে শুরু করে জাতীয়তাবাদের যে চেতনা আমরা ধারণ করি, লালন করি, সেইটি বহিঃপ্রকাশ ঘটবে। সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আগামী বছরও 21শে ফেব্রুয়ারিতে আরও নতুন কিছু করবো। সবাইকে অনেক ধন্যবাদ। যেহেতু মায়ের ভাষার কথা এবং মায়ের ভাষার কথা চিন্তা করেই এই অনুষ্ঠানটা বা এই প্রোগ্রামটা, যে খোলা চিঠির যেই উদ্যোগটা শুরু হয়েছিল, আজকে উই এন্ডেড আপ গিভিং দ্য প্রাইজেস অন মাদার্স ডে। সো আজকে অনেক মা, মানে যারা আমাদের বিজয়ী আছেন তাদের মায়েরাও, যারা ঢাকা শহরে নেই, তারা ভিডিও পাঠিয়েছেন এবং ওয়ান অফ দ্য উইনার্স পেরেন্ট ইজ গোয়িং টু স্পিক অ্যাজ ওয়েল, হোপফুলি। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য এবং অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আব্দুর রব খানকে। আমি যেটা করব, প্রথমে আমি আমার বাল্যকাল একটু ফিরে যেতে চাই। আমার বাল্যকাল যখন ছিল 50-এর মাঝামাঝি, তখন আমরা আমি বলবো পাঠশালায় পড়তাম। পাঠশালায় যেখানে আমাদের মূল লেখাপড়ার বিষয় ছিল শুরুতে একদম এট দ্য বিগিনিং, যেটাকে অক্ষর জ্ঞান বলে, সেই অক্ষর জ্ঞানটা হতো তাল পাতায়। আমি কিন্তু আমার বাল্যকালের সত্যি কথাই বলছি, তাল পাতায় হতো। তাল পাতায় দিয়ে শুরু হতো লেখাপড়া, এবং এই লেখাপড়া 4টা স্টেজ হতো আনটিল ইউ কাম টু স্টেজ 1, প্রথম প্রাথমিক ফার্স্ট ক্লাস 1। আনটিল ইউ কাম টু ক্লাস 1 4টা স্টেজে আমরা লেখাপড়া করেছি। প্রথম হলো খারা। খারা মিনস ইন দ্য পাম লিভ, রাইট, উইথ দ্য আয়রন পেন, যেটাকে আমরা বলি লোহা পেরেক, ওটা দিয়ে জাস্ট দ্য লেটার্স ওয়ার ইনগ্রেভড, ক খ গ ঘ, letters were engraved, and then with the coal was pasted and made ink, and with that ink, with say basher kanchi দিয়ে then you used to put that letter on. So you just draw your letters ko kho on the engraved letters. So that is this is khara stage. So when you become quite familiar with the letters, you know how to do this kind of different angles. You have to do that in the letters. Then you come to the khara, then akhara. That means you don't have to have the engraved one, just plain palm leaf with the
help of the coal ink, you just write the letters. So these are letters. Just you learn how to write the letters. Once you pass that stage, then you come to the stage of banan. Means akar, roshikar, right? You add er, this kind of Vyanjan Borna pronunciation. So you learn that So third stage is banan, right? Once you've done that, then you come to the stage of compound letters. যেটাকে আমরা বাংলায় বলতাম ফলা ফলা, যেমন জফলা, লফলা, সফলা, এগুলো আমরা দিতাম। So these are the worst things. Once you learn these 4 stages, then you know how to write letters and express yourself. You can do that. Now, what I will do today, I'll just give a letter sample. Have you done that? Is there? Okay, right. So a letter written by a boy or girl, whatever, at the age of banan, he has not learned the banan. He can write the letters. He can write the letters, and then the similar Tawfiq's stage that he has to stay in a lodging house, and then he was dependent on father's money, and the money is not come. So how do you express? He has not how to write Baba. He cannot write Baba. So just with the letter. So the letter stood like something like that. Boboro chorono, namasho korono, Baba. So Babar choron namaskure, Baba ke address kore bolche, toko pothoto, pothoto, pothoto potho. That means pathao to pathao, taka pathao to pathao, no pothoto. If you don't send it, bhoto bhoto morono, then I will die without any kind of food. So that's how we express when you didn't learn banan. So this is how actually we passed that stage. In the Pathshala, we used to take a sack because we didn't have mat. We didn't have mat. You had to sit in the floor with the sack. So when we come from home, right, you wrap the sack inside the palm leaves, and with a ink pot in your hand, and this bamboo kanchir column ink letters. So we used to go home to the Pathshala. And I remember in my boyhood, because that was 50s, roads were not there. So there were different streams of canals, and we used to cross that canals and reach the school, and then sit on the sack, something like that. So that was the time we passed through in my boyhood, right? Okay. Now, that's basically how I would say as to go into reminiscence of my boyhood exam. But I admire the Media and Communication program of the Department of Political Science and Social. As this remarkable stage done by radio and television, I think this can be, in fact, multiplied in terms of particularly essay competition, things like that, among the boys and girls of the Media and Communication. So I think there are different creative programs that you can do, and I admire the initiative done by this program. And I hope this will continue in future. Thank you very much. এবার আজকে সবার মধ্যমণিকে ডেকে নেবার পালা। তাকে পরিচয় করিয়ে দেবার জন্য আলাদা কোনো বিশেষণ আমার মনে হয় না দরকার আছে। বাংলাদেশের কিশোর ও তরুণ পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম। বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি প্রসিদ্ধ কথা সাহিত্যিক, পদার্থবিদ, শিক্ষাবিদ এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে। তোমরা যারা আছো, তোমরা যদিও তোমাদের ধারণা তোমরা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু আমার কাছে তোমরা সবাই বাচ্চা, ঠিক আছে? এই জন্য তুমি করে বলছি। প্রথমত কিছু কিছু অনুষ্ঠানে যেতে আমার ভালো লাগে, আর কিছু কিছু অনুষ্ঠানে যেতে আমার একটু কষ্ট হয়। আজকের অনুষ্ঠানে আমার একটু কষ্ট হচ্ছে, আমি বলে নিই কেন। তো কারণ এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তাই তো? পুরস্কার মানে কি? অনেকে পার্টিসিপেট করে, তার থেকে আমি কয়েকজনকে বেছে নিয়ে বলি হ্যাঁ তুমি ভালো, আর অন্যরা কি অন্যরা কি খারাপ, কোনো দিনও না। কারণ আমি তোমার জীবনে দেখেছি যে পুরস্কার পেয়েছে, যে পুরস্কার পায় নাই, কোনো ডিফারেন্স নেই। যে পুরস্কার পেয়েছে সে হয়তো ওই মোমেন্টে ওই জায়গাতে সে হয়তো ভালো করেছে, কিন্তু পুরো জীবন পড়ে যাচ্ছে সেখান থেকে। এক সেকেন্ড হচ্ছে কি, পুরস্কার তো ইন্ডিভিজুয়াল। আমার লাইফে ইন্ডিভিজুয়াল কোনো কাজ আমি করি না, করার কথাও না, আমরা সবাই মিলে কাজ করি, তাই তো? আলাদা করে দিলাম যে তুমি ভালো, আসলে আলাদা করে সে তো ভালো না, সবাই মিলে একটা কাজ করতে হবে সেখান থেকে। কাজেই আমি ছোটো বাচ্চাদের স্কুলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ওদের খালি বুঝাই যে তুমি যে পুরস্কার পাও নাই, তোমাকে সবাই বলে
পুরস্কার পাওয়া বড় কথা না, অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা, বাজে কথা এগুলো আসলে, বুঝেছো? যারা পুরস্কার পায় না ওরা টের পায়। আমি যখন ছোট ছিলাম সব জায়গায় পার্টিসিপেট করেছি, জীবনে পুরস্কার পাইনি, কত মনটা খারাপ হতো, হিংসা নিয়ে তাকাতাম অন্যদের দিকে। এখন বড় হওয়ার পরে তখন টের পেয়েছি যে আসলে এটা এমন কিছু গুরুত্বপূর্ণ না, পুরস্কার পাওয়ার থেকে পুরস্কার দেওয়ার মাঝে আনন্দ অনেক বেশি। কাজেই তোমরা যারা পুরস্কার পেয়েছো, অবভিয়াসলি ওই সময় তোমরা এই যে কাজটা খুব ভালো করে করেছো, তোমাদেরকে চুজ করা হয়েছে, তোমাদেরকে অভিনন্দন। আর যারা পাও নাই তারা মন খারাপ করো না, আমি তোমাদের সাথে আছি। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি একটা ছোট বাচ্চাদের স্কুলে গিয়েছিলাম, সেখানে গিয়ে ওদেরকে বললাম তোমরা যারা পুরস্কার পাও নাই মন খারাপ, এক্স্যাক্টলি এই পার্টটা বলে তারপর বললাম অনুষ্ঠান যখন শেষ হবে আমরা ওই মাঠের কোনায় দাঁড়ায় আমরা যারা পুরস্কার পাইনি আমরা বলবো ধ্বংস হোক, ধ্বংস হোক, ঠিক আছে? আমি এটা ঠাট্টা করে বলেছি। অনুষ্ঠান শেষের দিকে বাচ্চাগুলো সব দাঁড়ায় আছে যারা পায় নাই। কি হল স্যার, চলেন স্যার, ধ্বংস হোক, ধ্বংস হোক। এখন আমি গিয়ে যদি একটা স্কুলে গিয়ে ধ্বংস হোক, ধ্বংস হোক বলি, তো পুলিশ দিয়ে আমাকে ধরাই নিয়ে চলে যাবে। তবে অনেক কষ্ট করে বাচ্চাদেরকে তখন একটু মানে শান্ত করেছিলাম। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে শুনে যে এই উদ্যোগটার কথা শুনে। প্রথম কথা হচ্ছে গিয়ে এই চিঠিগুলো যে ওরা লিখেছে, ওরা বাংলাতে লিখেছে, তাই না? আচ্ছা, তাই না? কাজে এটাই একটা অলরেডি একটা বড় স্টেপ। মানে আমাদের বাংলা ভাষাটা যে কত মানে কি বলবো এত সফিস্টিকেটেড ভাষা সেটা সবাই জানে না। প্রথমত বাংলা ভাষায় চলিত আর সাধু ভাষা আছে, তাই তো? খেয়াল করে দেখো, এটা কিন্তু সোজা কথা না। আমার জানা মতো অন্য কোনো ভাষা আছে কিনা আমি জানি না, যে দুটো কমপ্লিটলি ভিন্ন ভিন্ন স্টাইলে লেখা, তার বানানগুলো ডিফারেন্ট, গ্রামারগুলো ডিফারেন্ট, সবগুলো ডিফারেন্ট। অলরাইট। এবং দিস ইজ আমি এটা মানে আমার একটু, আমি যেহেতু বাংলা সাহিত্যের না কিংবা বাংলা ভাষার নাম এটা খুঁজে বার করতে পারতেছি না, কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে যে এরকম আর কোথাও আছে কিনা, নাম্বার ওয়ান। আর হচ্ছে গিয়ে সেকেন্ড হচ্ছে গিয়ে আমি এটা ছোট বাচ্চাদের জন্য, স্পেশালি যারা ইংলিশ মিডিয়ামের বাচ্চা কাচ্চা, ওদেরকে অনুপ্রাণিত করার জন্য বলি যে তুমি দেখো, আমি যদি বাংলায় বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি, অলরাইট, এখন ঘুরাই, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি আমি তোমাকে, অলরাইট, তবে পারমুটেশন করে 6 ডিফারেন্ট ওয়ে, 6 ভাবে এটা করা সম্ভব। 6টা করে দেখো, প্রত্যেকটা কারেক্ট। ইংলিশ দেখি, আই লাভ ইউ, ওকে, ইউ আই লাভ, নো, লাভ ইউ আই, নো। শক্ত করে কঠিন করে আটকে দিয়েছে, এর বাইরে যাওয়া যাবে না, বুঝেছো? এই বাংলা ভাষা এত একটা ফ্লেক্সিবল ভাষা। ফ্লেক্সিবল ভাষা থাকলে কি লাভ হয় আমাদের? নাম্বার ওয়ান, কবিতা লেখা খুবই সোজা, তাই না? মানে বই মেলায় গিয়ে দেখো, সবাই হাতে একটা কবিতার বই ঘুরে বেড়াচ্ছে, সবাই লেখো, সবাই কবি। আমার হয় বিপদ, সবাই আমাকে একটা কপি দিবেই, বুঝছো? আমার বাসায় এরকম স্ট্যাক বই, নতুন নতুন কবিদের কবিতা। যাই হোক, সমস্যা নাই, বুঝেছো? সো দ্যাটস ওয়াই এত সুন্দর একটা ভাষা, মানে এত সুইট একটা ভাষা। কাজে ওই ভাষাটাকে যদি আমরা চর্চা না করি, কে করবে? এই কয়েক সপ্তাহ আগে আমাকে কলকাতা থেকে আমাকে মানে দাওয়াত দিয়েছিলেন এক ভদ্রলোক, খুবই খুবই কাজের মানুষ। আমি দেখে খুবই মুগ্ধ হলাম। ওনারা বিজ্ঞানের উপরে, বাংলা ভাষায় বিজ্ঞানের উপরে ওনারা একটা ওয়েবসাইট চালু করেছেন, এবং সেই জন্য আমাকে নিউজ পেপার, মানে ওয়েবসাইট না, সরি ভুল বললাম, একটা ডেইলি ওয়েব নিউজ পেপার আর কি, বুঝেছো? মানে প্রত্যেক দিন নতুন করে এটা একটা মানে কপি ছাপা হয়। আমি দেখি অসাধারণ, আমি দেখি বললাম যে কি চলো নাই, এটা তো আপনাদের আছে, আমাদের তো নাই। আমাদের তো কেউ প্রত্যেক দিন ডেইলি একটা করবে, একটা মানে ওয়েব নিউজ পেপার বের করবে, সেরকম তো নাই আমাদের থেকে। তো অনেক বড় একটা উদ্যোগ, কিন্তু ওনাদের আবার মনে খুবই দুঃখ। কারণ হচ্ছে কি, বাংলা ভাষাটা তো আসলে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা কিন্তু আমাদের না, আমার দেশের ভাষা হচ্ছে বাংলা ভাষা, আর ওনাদের তো একটা রাজ্য, ওনাদের ভাষা হচ্ছে গিয়ে একটা রাজ্যের বাংলা ভাষা, এবং সেখানে ওনার বাংলা ভাষার চর্চা নিয়ে খুবই মানে সমস্যা হচ্ছে ওনাদের। সেই জন্যই বেসিক্যালি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, কীভাবে করা যায়, আমরা কীভাবে সাহায্য করতে পারি, সেটা করার জন্য উনি ডেকে নিয়েছিলেন সেখান থেকে। কাজে ওখানে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমাদের বাংলা ভাষাটাকে আমাদেরকে লালন করতে হবে, কি আমাদেরই চর্চা করতে হবে, আমাদেরকে বাড়িয়ে তুলতে হবে, ঠিক আছে? আর ভাষা যেরকম বললে তোমরা 7th ল্যাঙ্গুয়েজ, এটা ভাষার কিন্তু জন্ম হয় এবং মৃত্যু হয়, বুঝেছো? প্রতি 15 দিনে মনে হয় একটা করে ভাষা মারা যায়, তাই না? প্রতি 15 দিনে একটা করে ভাষা মারা যায়। তো ভাষা যদি জন্ম হয়, মারা যায়, তার মানে কি ভাষা সুস্থ অসুস্থ হইতে পারে, ঠিক কিনা? কাজেই এটা ভেরি কিউরিয়াস, আমার ভাষা কি এখন সুস্থ না অসুস্থ আছে? পৃথিবীতে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে খুব কম, কিন্তু গুরুত্ব হিসাবে ফ্রেঞ্চ ভাষা অনেক উপরের দিকে।
দ্বিতীয় কিংবা তৃতীয়, মনে নেই আমার, মনে হয় চাইনিজ, ইংরেজি, তারপরে হয়তো ফ্রেঞ্চ। আমাদের ভাষাটা নাম্বার 7, কিন্তু গুরুত্বের দিক দিকে হিসাব করলে আই থিঙ্ক 30-এর দিকে পড়ে, বুঝেছেন? খুবই দুঃখের ব্যাপার। কারণটা কি? কারণটা হচ্ছে কি, আমরা মানে এখন যেহেতু কম্পিউটার ফিল্ডে এসছে, সব কম্পিউটারাই সব জিনিসপত্র হচ্ছে, কম্পিউটারে কমিউনিকেশন হচ্ছে, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করা হচ্ছে। কাজেই যেহেতু আমরা কম্পিউটারটা ঠিক করে করি নাই, দেরি করে শুরু করেছি, সেজন্য যদিও প্রচুর মানুষ বাংলা ভাষায় কথা বলে, কিন্তু পৃথিবীতে গুরুত্ব হিসেবে বাংলা ভাষাটা এখনো তত উপরে যায় নাই। আরেকটা কারণ হচ্ছে কি, আমরা তো আর কলোনি করি নাই কাউকে। ইংরেজরা কলোনি করে আমাদেরকে ভাষাটা জোর করে আমাদের ঢুকিয়ে দিয়েছে সেখান থেকে। যেহেতু আমরা কলোনি করি নাই, আমরা আমাদের নিজেদের মতন শান্তি মতো আছি, সেই জন্য আমার ভাষাটা আমার নিজের মানুষের ভিতরে আছে। কাজে এখানে দেখে খুবই ভালো লেগেছে যে তোমরা বাংলা ভাষার জন্য একটা কাজ করছো, কিছু একটা করছো। এবং কি কাজ করার জন্য কি অনেক কিছু নিশ্চয়ই তোমরা করো। এইখানে অনুষ্ঠানটা যেটা নেওয়া হয়েছে, সেখানে বেছে নেওয়া হয়েছে চিঠি লেখা, তাই তো? খুবই সুইট একটা জিনিস। কারণ তোমাদের জেনারেশন তো তোমরা জানো না চিঠি কাহাকে বলে, তোমরা জানো না, ঠিক আছে? আমরা জানি। কারণ আমি যখন নাকি প্রথম পড়াশোনা করতে গেলাম 1976-এ আমেরিকাতে, তখন টেলিফোন আবিষ্কার হয়েছে ঠিকই, টেলিফোন আছেও, কিন্তু সেই টেলিফোনে কথা বলার মতো পয়সাটা আমাদের নাই। কোথার থেকে কথা, বাসা তো টেলিফোনও নাই আসলে, বুঝেছো? এই যোগাযোগের মাধ্যম হচ্ছে চিঠি। চিঠি লিখি, 10 দিন লাগে যেতে, সেই চিঠি উত্তর লেখে আমার মা, 10 দিন পর আমি ফেরত পাই। 20 দিন হচ্ছে গিয়ে কমিউনিকেশন। সেটা তোমরা এখন কল্পনা করতে পারবে না, এবং এটা কেমন তোমরা জানতেও পারবে না। কিন্তু এই আমার মা খুব অসাধারণ মহিলা ছিলেন। একটু মায়ের গল্প করে দিই। প্রতি সপ্তাহে মানে মা চিঠি লিখতেন, বুঝেছো? আমি 18 বছর আমেরিকায় ছিলাম, 18 বছর প্রতি সপ্তাহে আমার মা চিঠি লিখতেন। কাগজের ভিতরে ছোট ছোট হাতে গুড়ি লেখা, দুনিয়ার খবর থাকতো সেখানে। অমুকের ছেলের বিয়ে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, অমুকের মাথা খারাপ, অমুকের এটা হয়েছে, অমুকের তো এটা হয়েছে। দেশের খবরও থাকতো, এই হচ্ছে আন্দোলন হচ্ছে, অমুক হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আন্দোলন শুরু হয়েছে, জাহানের ম্যাম এটা করতেছে। আমার খুবই আফসোস হয় যে আমি চিঠিগুলা রাখি নাই আসলে, বুঝছো? যদি রাখতাম, এটা বাংলাদেশের 18 বছরের ইতিহাস থাকতো সেখানে। শুধু তাই না, আর্থসামাজিক অবস্থা, তখন একটা মিডল ক্লাস কিংবা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি কীভাবে টিকে থাকে, কীভাবে, সেটার একটা ডকুমেন্ট হিসেবে থাকতো। খুবই আমার আফসোস হয়। আসলে আমরা আসলে ইতিহাস প্রবণ না তো, সেজন্য আমরা এগুলোর গুরুত্বটা ধরতে পারি। আমরা 71-এ আমাদের হাতের বিরুদ্ধে কত কিছু ডকুমেন্ট গিয়েছে, সেই ডকুমেন্টগুলো আমরা রাখিনি। যদি রাখতাম সে অনেক মূল্যবান হতো। এনিওয়ে, যাই হোক, কাজেই সেই চিঠি লিখতাম। আমার লেখা একটা বিখ্যাত চিঠির কথা বলি, আমার নিজের লেখা চিঠি। আমি তখন আমেরিকায় আছি, আমাদের ক্লাসে পরে একটা মেয়ে, তার নাম ইয়াসমিন হক, সেও আমেরিকান। আমি তাকে ভোলাই বেলায় নিয়ে আসছি এখানে। তারপরে আমরা ঠিক করেছি আমরা বিয়ে করবো, কারণ বিয়ের খবরটা তো দিতে হবে, তাই না? তখন তো আমার কোনো উপায় নাই, টেলিফোনে বলার উপায় নেই, চিঠি লিখে দিতে হবে। তো আমি একটা চিঠি লিখলাম, খুবই বিখ্যাত চিঠি। চিঠিটা জাস্ট নর্মাল চিঠি, পুরোটা স্বাভাবিক চিঠি। অমুক হয়েছে, তমুক হয়েছে, এটা হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, ব্লা ব্লা ব্লা। চিঠি শেষ, নিজে লেখা পুনঃ, আমি আর ইয়াসমিন ঠিক করেছি বিয়ে করবো। বুঝেছ? সেই চিঠি পেয়ে বাসায় তুলকালাম কাণ্ড। গুরুত্বপূর্ণ একটা খবর খালি পুরো দিয়ে গেল, বুঝেছ? তো যাই হোক, কাজ ঠিকই হয়েছে, জানানো তো হয়েছে। তো এটা শুধু যে আমার মাকে না, আমার বন্ধু বান্ধবকে আমি খবরটা ভেবে দিয়েছি, কারণ সবাই এক ক্লাসে পড়ি তো, সবাইকে চিনি। এটা তখনকার দিনে এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। তো যাই হোক, আমি মনে হয় যে মানে পৃথিবীতে সবচেয়ে বেশি হাতে লেখা চিঠি পেয়েছি। কারণ আমি লিখি বাচ্চা কাচ্চাদের জন্য, বাচ্চা কাচ্চাদের কোনো রকম ইনহিবিশন নাই, ওরা যা খুশি বলতে পারে, যা খুশি লিখতে পারে। কাজে ওরা আমাকে চিঠি লিখতো এই আসার আগে, মানে ইমেল এবং ইন্টারনেট এবং হোয়াটসঅ্যাপ এগুলি আসার আগে। অসংখ্য চিঠি পেয়েছি, এবং আমি প্রত্যেকটা চিঠির আমি উত্তর দিতাম। আমি বসে বসে বাচ্চাদের প্রত্যেকটা চিঠির আমি উত্তর দিয়েছি। এখন দেখা হয় 40 বছর বয়স হয়ে গেছে, স্যার আপনাকে চিঠি লিখেছিলাম, আপনি উত্তর দিয়েছিলেন, মানে সব বড় হয়ে গেছে এখান থেকে। কাজেই আমার ওই যেগুলো চিঠি পেয়েছি তার ভিতরে আমি একটা দুটো চিঠির কথা বলি। যেমন হচ্ছে গিয়ে, মানে চিঠিটা ইম্পর্টেন্ট কি জন্য, একটা বাচ্চা মেয়ে আমাকে চিঠি লিখছে, তাকে তার ফ্যামিলি মেম্বারদের ভিতরে কেউ একজন তাকে রেপ করেছে, বুঝছো? তার চিন্তা করো তুমি, কাউকে সে বলতে পারতেছে না, বাচ্চা মেয়ে, সে আমাকে লিখে ঘটনাটা জানাচ্ছে। এবং যখন সে লিখতেছে তখন তার চোখ থেকে পানি পড়তেছে, এবং সেই কাগজের মাঝে সেই পানি ড্রপগুলো আমি দেখতে পাচ্ছি, বুঝেছো? কিছু করার নাই তার, কিন্তু এটলিস্ট আমাকে জানানোর ফলে
সে একটা সান্ত্বনা পাচ্ছে যে আমি কাউকে একটা বললাম। আবার আমি যখন তাকে উত্তর লিখবো, আমাকে খুব সতর্কভাবে লিখতে হচ্ছে, ঘটনাটা সেভাবে উল্লেখ না করে, কারণ বাবা হয়তো খামে বাসায় প্রাইভেসি নেই, যে কেউ হয়তো সেটা খুলবে, খুলে একটা কিছু ম্যাচাকার হয়ে যাবে। কাজে এটা তুমি কি ইমেলে কখনো করতে পারবে যে একটা চিঠি লিখছে যেখানে একটা চোখের পানি আছে? মানুষে যখন হাতে লেখে তার একটা ইমোশন থাকে এবং সেটা তার ওই ওখানে বের হয়ে আসে। তো আমি ওই চিঠির কথা ভুলতে পারি না যে এরকম একটা চিঠি। তারপর আর একটা হচ্ছে গিয়ে সিলেটে প্রচন্ড বন্যা হয়েছে, তখন আমরা ঠিক করলাম যে একটা ত্রাণ দিব এখানে এলাকাতে। কাজেই অনেক টাকা পেয়ে গেলাম আমরা ত্রাণের জন্য, বিদেশ থেকে অনেক টাকা পয়সা পাঠালো। তো আমরা কি ত্রাণ দিব, আমরা ঠিক করলাম যে বাচ্চাদেরকেই টার্গেট করি। ছোট বাচ্চাদের বইপত্র সব ভেসে চলে গেছে, খাতাপত্র চলে গেছে, ওদেরকে দেই, ওদের জন্য কিছু খাতাপত্র, পেন্সিল, কলম। তখন ভাবলাম যে ওদেরকে একটা খাম দিই, খামের উপরে আমাদের ঠিকানা লেখা, যে ওদেরকে বলবো যে তোমরা একটা চিঠি লিখে আমাদেরকে জানাও যে আমরা যে তোমাদেরকে এই হেল্পটা করেছি। সেখানে আবার লাউয়ের বিচি ছিল, যে গাছ আমাদেরকে পাশাপাশি লাউ লাগাবে, লাউ হবে, খাতা কলম, একটা টি শার্ট ছিল, হ্যাঁ অনেক কিছু ছিল, যে তোমরা আমাদেরকে লিখে জানাও তোমাদের এই ত্রাণ দিয়ে তোমাদের কোনো লাভ হয়েছে কিনা, কিংবা তোমরা কি করেছো। তো আমি ভাবলাম যে এটা একটা বড় একটা রিসার্চ প্রজেক্ট হবে, কারণ হাজার হাজার বাচ্চাকে দেওয়া হয়েছে, তো হাজার হাজার বাচ্চার লেখা বিভিন্ন ক্লাসের চিঠিপত্রটা দিয়ে দেশের এডুকেশন এটা সেটা সব কিছু বোঝা যাবে কেমন হচ্ছে না হচ্ছে। তারপরে একসময় চিঠি আসা শুরু করলো। এর থেকে বড় দুঃখের ব্যাপার আমার জীবনে ঘটেনি, কারণ চিঠিতে বাচ্চারা নিজেরা লেখে নাই, টিচার বোর্ডে লিখে দিয়েছে আপনাদের দেওয়া ত্রাণ আমাদের জীবনের মোড় উল্টাইয়া কিছু ঘটে, বিশাল লাভ হয়ে যাচ্ছে, অমুক হয়ে যাচ্ছে, তমুক করিয়াছি, আপনাদের জন্য অনেক কৃতজ্ঞতা। মানে বাচ্চারা নিজেরা একটা লেখা নেই, এবং একটা ক্লাসে সবগুলো বাচ্চারা চিঠি একই, তার মানে বোর্ডে লিখে দিচ্ছে, সেটা লিখে পাঠাইতে হবে, কৃতজ্ঞতা শেষ নাই, আপনাদের শুভকামনা করি, ব্লা ব্লা ব্লা। শুধু একটা চিঠি পাইছি, যে চিঠিটা অরিজিনাল বাচ্চা লিখছে। সে কি লিখছে, খাতা ইকুয়াল টু বালা, মানে খাতাটা ভালো, রবার্ট ইকুয়াল টু বালা, মানে আমরা যাকে ইরেজার দিয়েছি, রবার্ট দিয়েছি, সেটা ইকুয়াল টু বালা। সে এরকম 3-4টা জিনিস লিখে ইকুয়াল টু বালা দিয়ে। সো মানে এটলিস্ট আমার একটা বুকে সান্ত্বনা পেলাম যে এটলিস্ট একটা বাচ্চা তো আছে যে নাকি নিজের মতন করে লিখেছে। সো এই হাতে লেখা চিঠিটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল যখন এটা ছাড়া কোনো কাজ ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যিনি যত চিঠি লিখেছে সবাই রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সব চিঠির উত্তর দিতেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর যদি উত্তর দিতে পারেন, আমি কেন দিব না? সেই জন্য আমিও সব চিঠির বাচ্চাদের চিঠির উত্তর দিতাম। এবং রবীন্দ্রনাথ ঠাকুর উনি যে শুধু চিঠির উত্তর দিতেন তা না, ওনার কাছে যারা চিঠি লিখতো উনি সেই চিঠিগুলো ফাইলিং করে রাখতেন। মোস্ট প্রবাবলি ওখানে গেলে এখনো পাওয়া যাবে রবীন্দ্রনাথের কাছে লেখা চিঠি এবং ওনার লেখা চিঠি সেখান থেকে। সেটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। তো এখন পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যতই কান্নাকাটি করি হাতে লেখা নাই কেন, হাতে লেখা মানে ইমেলে এত দ্রুত, এত এফিসিয়েন্ট, এত হয়, আমার আপত্তি নেই। ইমেলেও বাচ্চারা দেখি সুন্দর করে লিখতে পারে, অনেকে বাংলায় লিখে সুন্দর করে। বাট একটা নতুন ট্র্যাজেডি শুরু হয়েছে। কয়েকদিন আগে আমি একটা চিঠি পেলাম, এত সুন্দর করে লেখা চিঠি, এবং আমি পড়ে বুঝলাম যে চ্যাট জিপিটি দিয়ে লিখতে হবে। শেষ। আগে তবু ভুল বানানে, ভুল ইংরেজিতে, ভুল গ্রামারে একটা চিঠি পেতাম, যে চিঠি সে নিজে লিখেছে, আমার কোনো আপত্তি নেই। ভুল গ্রামার হোক আমার কোনো আপত্তি নেই, ভুল বাংলা হোক কোনো আপত্তি নেই। কিন্তু এখন সেই চিঠি পাওয়ার পরে মানে মনটা খারাপ হয়ে গেল। কি হবে আমি জানি না, বুঝেছেন? খুবই বিপদের মাঝে আছি আমরা। চ্যাট জিপিটি আমাদের মনে হয় একটা বড় সর্বনাশ করতে যাচ্ছে। আমার নিজের আন্তরিক, আমার একান্তই পার্সোনাল, আমার একান্তই নিজস্ব ব্যাপারটাকে সরিয়ে দিচ্ছে, বুঝেছেন? কি হবে আমি জানি না। তো সেই জন্য আমি রাগ হয়ে আমি ঠিক করেছি, আমি আগে কলাম লিখতাম, রেগুলারলি কলাম লিখতাম। পরে একসময় আবিষ্কার করলাম যে যারা কলাম লিখে এরা দুনিয়া সবকিছু জানে, তাই না? এমন কোনো বিষয় নাই যার বিরুদ্ধে কলাম লেখা না। তখন আর মনে হলো এই জিনিসটা একটু ইয়ে হলো, এটা ঠিক হলো না। একটা মানুষ দুনিয়া সব কিছু জানতে পারে না, তো বুঝছো? তবে কলাম লেখা বন্ধ করে দিলাম। ধুর, এত মাতবর হয়ে লাভ নেই, বুঝছো? প্রত্যেক একটা মানুষের নিজস্ব কিছু ফিল্ড থাকে যেখানে তার নিজস্ব চিন্তাধারা আছে, হয়তো কিছু জানে, বলতে পারে। কিন্তু যেটাই ঘটলো দুনিয়াতে, পৃথিবীতে, সেটার উপরে আমি কিছু একটা লিখে ফেলাই দিলাম, এটা ঠিক না। তখন ঠিক করলাম যে ঠিক আছে, আমি যে এই জিনিসগুলো চিন্তা করছি, মাঝে মাঝেই মানে কিছু একটা বলার ইচ্ছা করে।
কিন্তু তার মানে এগুলো পত্রিকাতে লিখতে হবে, পত্রিকায় লিখলে পত্রিকায় ছাপাতে হবে। এখন পত্রিকার উপরে আমি গেছি বিরক্ত হয়ে, বুঝেছো? কারণ সবগুলি পত্রিকায় আমি দেখলাম এরা গাইড বই ছাপায়। এডুকেশনে সবচেয়ে ক্ষতিকর জিনিস হচ্ছে গিয়ে একটা কোচিং সেন্টার আর হচ্ছে গাইড বই। গাইড বই মানে কি, যেখানে কোশ্চেন এবং আনসার দেওয়া থাকে। তার মানে আমি জিনিসটা জানতে চাই কোশ্চেন এবং আনসার হিসাবে। এটা তো হলো না। আমি কেন কোশ্চেন আর আনসার হিসেবে জানবো? আমি একটা ছেলে মেয়েকে পড়াবো, পড়ায় সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস জিজ্ঞেস করবো, যেহেতু বইয়ে নাই, কোথাও নাই। দেখি সেইটা কীভাবে, তা শুদ্ধ হবে অন্য কথা নাই, সে লিখুক নিজের মতন করে, দেখি কী লেগেছে। হ্যাঁ, আর সেকেন্ড কোচিং সেন্টার তো ছাড়াই দিলাম। কোচিং সেন্টার মানে হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে শেখানো, পরীক্ষায় ভালো মার্ক পাওয়া শেখানো, ঠিক আছে, পয়সার বিনিময়ে। কিন্তু যেহেতু প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নিউজ পেপার গাইড বই ছাপায়, কাজে আমি বাংলাদেশের পত্রিকার পয়সা উঠে গেছে। আমি আজকাল আর পত্রিকায় লিখতে চাই না। তাহলে কী করা যায়? একটা উপায় আছে, তুমি যে নিজস্ব একটা ব্লগ কিংবা একটা ওয়েবসাইট তৈরি করো। তো সেটাও আবার আমি যখন করোনার সময় বাচ্চাদের জন্য একটা ওয়েবসাইট আমি চালু রেখেছিলাম ওদেরকে কোশ্চেন আনসার দেওয়ার জন্য। এখন সেটা বন্ধ করে দিয়েছি। পরে আমি ঠিক করি, অনেক চিন্তা এখনো হয় নাই, কিন্তু আমি একটা ঠিক করেছি, আমি একটা ওয়েবসাইট রাখবো। সেখানে আমি মাঝে মাঝে আমার চিন্তাগুলো লিখবো, যেটা যে কিছু একটা মনে হলে স্ট্রাইক করলো সেটা আমি লিখবো, তবে হাতে লিখবো আমি, বুঝছো? একদম কাগজে লিখে এটাকে স্ক্যান করে তবে এখানে দিয়ে দেবো। পড়লে আমার হাতে লেখা পড়তে হবে, যত খারাপ হাতের লেখা হোক কিংবা যত বানান ভুলই হোক, আমি হাতে লেখা জিনিসটাকে আমি টিকিয়ে রাখতে চাই। আমি সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায়, তোমরা শুনি হাইশো না প্লিজ, হ্যাঁ ঠিক আছে, 270টা বই লিখেছে, হচ্ছে 270, অনেক সংখ্যা, অনেক বড় না, হাতালে দিতে হবে। এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, হাতালে দিতে হবে, বুঝছো? কারণ পৃথিবীর যারা সত্যিকারের লেখক তারা 5 বছরে একটা বই লেখে, আর আমরা যারা, বুঝছো, পোলাপানদের জন্য লিখি, আমাদের বছরে 5-6টা বই লিখতে হয়, বুঝছো? কিছু করার নেই। প্রত্যেকটা বই আমি হাতে লিখেছি, ইচ অ্যান্ড এভরি বুক। আমি কম্পিউটার একটা খালি বই লিখেছি কম্পিউটারে, যখন নাকি আমি প্রথম পার্সোনাল কম্পিউটার আবিষ্কার হয়েছে, যখন নাকি প্রথম ওয়ার্ড প্রসেসর এবং তৈরি হয়েছে, তখন আমি একটা ওয়ার্ড প্রসেসর তৈরি করেছিলাম, সে বহু আগে একদম। সেই ওয়ার্ড প্রসেসর লেখা যায় কিনা টেস্ট করার জন্য আমার একটা বই শুধুমাত্র আমি সরাসরি কম্পিউটারে লিখেছি। এখন আমি প্রত্যেকটা বই কিন্তু আমি হাতে লিখেছি। আমার কাছে প্রত্যেকটা ম্যানুস্ক্রিপ্ট আছে, ওকে? ওইগুলো দেখলে খুব মজা লাগে। এই যে পড়তে পড়তে যে ঘুমাই গেছি, হাতের লেখা উল্টোপাল্টা চলে যাচ্ছে, এই যে পড়তে পড়তে ক্যারেক্টারের নাম চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার মনোযোগ বেশি। এই ধরনের ভিন্ন ভিন্ন পিকুলিয়ার জিনিস সেখানে পাওয়া যায়, ঠিক আছে? তো যাই হোক, আমাদের ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট একবার মারা গেল অ্যাক্সিডেন্টে। মানে যখন অ্যাক্সিডেন্টে কেউ মারা যায় তখন বাবা আমার মনে কত কষ্ট বলো। তখন আমি সব স্টুডেন্টদেরকে বললাম যে তোমরা সবাই ওই বাবা আমার কাছে আসে, বাবাকে চিঠি লেখো। এবং আমি সব বাচ্চারা বাবা মার কাছে চিঠি লিখেছে যে আমাদের সাথে পড়তো, এত ক্লোজ ফ্রেন্ড ছিল। মানে এটা কিন্তু একটা অনেক বড় একটা রিলিফ হয়েছিল বাবা মার জন্য, কারণ যখন কেউ মারা যায় তখন তার কিচ্ছু থাকে না, তখন শুধু স্মৃতিটাই থাকে এখান থেকে। তো যাই হোক, আমি মোটামুটি আমি যেটা বলতে চাইছিলাম সেটা বলা হয়ে গেছে। তো আমি যাই হোক, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এটা করার জন্য। আর তোমরা যেহেতু মিডিয়া এবং ডিপার্টমেন্টের নাম কি, মিডিয়া এবং তোমরা তোমাদের গুরুত্বটা ধরতে পারছো, তাই না? তোমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, বুঝেছো? তোর মানুষের চিন্তাকে চেঞ্জ করে দিতে পারবে, এমনভাবে জিনিসটা প্লেস করবে, সেটা মানুষ সেটা পড়ে সেটা তার মানে ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ মানুষ। এবং তোমরা কিভাবে নিজেকে প্রেজেন্ট করো কিংবা জিনিসগুলোকে কিভাবে তোমরা প্রেজেন্ট করো, সেটা অনেক বড় একটা রোল প্লে করবে। কাজে আমি আশা করছি তোমরা সবাই দায়িত্ব নিয়ে পালন করবে, যেটাই করো তোমরা সুন্দর করে করবে। একটা সময় ছিল আমাদের দেশের সাংবাদিক মানে সবাই মানে নিজের গরজে নিজের দায়িত্বে এই জিনিস এই রোলগুলো প্লে করতো। এখন যেহেতু তোমরা একটা ইউনিভার্সিটির একটা ঠিক জায়গা থেকে ঠিকভাবে পড়াশোনা করে তোমরা বড় হচ্ছে, কাজেই তোমরা যেগুলোকে আরো সুন্দর করে করতে পারবে, আমরা ভবিষ্যতে মানে বাংলাদেশে আরো একটা সুন্দর জিনিস দেখতে পারবো। এক আর সেকেন্ড হচ্ছে গিয়ে, আমি জানি না হাতে লেখাটা শেষ পর্যন্ত ঠিকই থাকতো, এখন তো অলরেডি ইয়ে হয়ে গেছে টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, তাই তো? আমি কথা বলবো আর সেটা লেখা হয়ে বেরিয়ে আসবে, আর কেউ যখন লেখা দিব সেটা টেক্সট হিসেবে বেরিয়ে আসবে। তখন মাঝখানে ওই হাতে লেখার ব্যাপারটা আর নাই, বানানের ব্যাপারটা আর নাই, কিছুই নাই।
কি থাকলো। কাজে ভবিষ্যতে কি হয় সেটা দেখার জন্য আমি খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আমাকে অনেকে জিজ্ঞেস করে এরকম মডার্ন একটা সময় আপনি হাতে লেখেন, তার কারণটা কি? আমি একটা কারণ আছে আমার হাতে লেখা, সেটা হচ্ছে আমি যখন হাতে লিখি আমি জানি যে আমি এটা এত সহজে এডিট করতে পারবো না, রাইট? যখন আমি টাইপ করে যা খুশি লিখে দিই, কারণ আমি জানি এক্ষুনি এডিট করতে পারবো। যখন আমি হাতে লিখে একটা কাগজের উপরে একটা কলম দিয়ে, তখন আমার ব্রেনটাকে ফোর্স করতে হয় ঠিকভাবে জিনিসটা লেখার জন্য, সেটা আমি ঠিকভাবে লিখি সেখান থেকে। কাজেই অ্যাটলিস্ট হাতে লেখার একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে কি তুমি যখন হাতে লিখবে তখন তোমাকে একটু এক্সট্রা মনোযোগ দিতেই হবে, কারণ তুমি জানো তুমি এটা এত সহজে এডিট করতে পারবে না। কাজেই তুমি যেটা লিখো যত্ন করে লেখো, চিন্তা করে লেখো সেখান থেকে। অলরাইট, আমি সরি আমি অনেক সময় নিয়ে নিলাম, তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকে এখানে দেখার জন্য। আমি একটু চিঠিগুলো দেখার জন্য একটু আগ্রহ। আমি কি একটা দুটো দেখতে পারবো যেটা লিখেছি? হ্যাঁ, পারবো। সবাই ভালো থেকো। এবারে আজকের বিজয়ীদের নাম ঘোষণার পর্ব। শাহরিয়ার কবির স্বচ্ছ, একটা জোরে হাততালি শাহরিয়ার কবির স্বচ্ছর জন্য। চতুর্থ হয়েছে মাহফুজা আলম মিতা। মিতা আছেন? ওকে। তৃতীয় হয়েছেন সাদিয়া ইসলাম রিমি। দ্বিতীয় হয়েছেন সুমাইয়া হোসেন এবং প্রথম হয়েছেন ফাহাদ ইবনে শামস। ফাহাদ ইবনে শামসের পক্ষ থেকে যিনি এসেছেন, ওনার ওয়াইফ আসার কথা। জি, হাততালি দেই প্লিজ। তাদিনা। আমরা মনে করি যে আমরাই সবাই মানুষ, এই এআই যুগে আমরা এই মনুষ্যত্ব রাখার জন্য চিঠি লেখা একটা আমি মনে করি একটা সুন্দর মাধ্যম। এইগুলো আমি শেষ করতে চাই। আমি আশা করি আপনারা সবাই আমি আমার একটা বদভ্যাস, আমি ছাত্রদের আপনিই বলি, এটা সবাই বলে যে তুমি বলেন না কেন, বাট এটা আমার বদভ্যাস হয়ে গেছে। তো আপনারা ভালোভাবে নর্থ সাউথ থেকে পাশ করে বেরোবেন এবং দেশ ও জাতির জন্য কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে আমাদের সাথে থাকবার জন্য, আমার সকল সহকর্মী এবং শিক্ষার্থীদেরকে।